মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটিতে কিভাবে ইন্টিগ্রেশন করে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশনটা বের করি এই জিনিসটা দেখছিলাম। আরেকটা জিনিস আমরা গত ক্লাসে দেখছিলাম যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের কয়েকটা প্রপার্টি আছে, শিফটিং প্রপার্টি, স্কেলিং প্রপার্টি, লিনিয়ারিটি প্রপার্টি। এই প্রপার্টিগুলো আমরা একটা একটা করে অঙ্ক করছিলাম। আর শেষে আমরা দেখছিলাম যে ফুরিয়ার ট্রান্সফরমেশনের রিয়েল লাইফে আমরা কি কি কাজে ইউজ করি, যেমন মনে করেন অ্যামপ্লিটিউড মডুলেশন রেডিও যেটা, আর তারপরে আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা যে ব্লাডের ভেলোসিটি মেজার করি, এগুলো সবকিছুর জন্য আমাদের ফুরিয়ার ট্রান্সফরমেশন প্রয়োজন হয়। তো আজকের থেকে আমরা যে জিনিসটা দেখা শুরু করব সেটা হলো গিয়ে ফুরিয়ার ট্রান্সফরমেশনের আরেকটু জেনারেলাইজড ফর্ম। মানে ফুরিয়ার ট্রান্সফরমেশন কি সব সিগন্যালের করা সম্ভব, নাকি ফুরিয়ার ট্রান্সফরমেশন হবে নাকি হবে না, এটার কতগুলো শর্ত আছে। স্যার কতগুলো শর্ত আছে? শর্তগুলোর নাম কি মনে আছে আপনাদের? জি স্যার। বলেন তো। স্যার ফাইনাইট অফ, প্রথম শর্ত হচ্ছে স্যার ফাইনাইট অফ ম্যাক্সিমা, ফাইনাইট অফ মিনিমা। মানে শর্তগুলোকে আমরা একসাথে বলে হলে কি ডিরেক্টলি কন্ডিশন, ঠিক আছে? ডিরেক্টলি কন্ডিশন যদি ফুলফিল করে, ডিরেক্টলি কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমরা বললি যে ওটার ফুরিয়ার ট্রান্সফরমেশন আছে কি নাই। তো ডিরেক্টলি কন্ডিশনের থার্ড যে কন্ডিশনটা ছিল, এই থার্ড কন্ডিশনটা যদি আপনারা মনে করেন, তো থার্ড কন্ডিশনটা ছিল যে কোন একটা ইন্টিগ্রালের আপনার যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যদি আপনি এটা করেন, ইন্টিগ্রেশন করেন, তাহলে এটার রেজাল্টটা হবে ইনফিনিটি থেকে ছোট, ইনফিনিটি থেকে ছোট হবে, ঠিক আছে না? তো এই শর্তটা ফুলফিল করলেই আমার ওটার ফুরিয়ার ট্রান্সফরমেশন বা ফুরিয়ার সিরিজ এক্সপানশন থাকবে, নতুবা থাকবে না। তার মানে সবকিছুর আসলে ফুরিয়ার ট্রান্সফরমেশন হওয়া পসিবল না। ফুরিয়ার ট্রান্সফরমেশন তখনই হবে যখন এই ডিরিক্লেটের তিনটা কন্ডিশন ফলো করবে। তো জেনারেলি 1 আর 2 নম্বর যে কন্ডিশনটা আছে, ফাইনাইট মিনিমা, ফাইনাইট ম্যাক্সিমা, ফাইনাইট নাম্বার অফ ডিসকন্টিনিউটি, এটা মোটামুটি সব সিগন্যালই ফুলফিল করে। কিন্তু এই জিনিসটা সব সিগন্যাল ফুলফিল করে না, যে আপনি সিগন্যালটাকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত ইন্টিগ্রেশন করবেন, রেজাল্টটা লেস দেন ইনফিনিটি হবে। এটা সব ধরনের সিগন্যাল এটা ফুলফিল করে না, কিছু কিছু সিগন্যাল ফুলফিল করে, বাকিটা করে না। তো আজকের থেকে আমরা যে জিনিসটা দেখা শুরু করব সেটা হলো লাপ্লাস ট্রান্সফরমেশন। তো একটু আগে যেটা বললাম যে লাপ্লাস ট্রান্সফরমেশন হলো গিয়ে ফুরিয়ারের আরেকটু জেনারেলাইজড একটা ফর্ম। লাপ্লাসের সুবিধাটা কি? লাপ্লাসের সুবিধাটা হলো গিয়ে ওর এই শর্তটা মানার কোনো প্রয়োজন নেই। ওর ইন্টিগ্রালের ফলাফল যদি আপনার ইনফিনিটির থেকে বড়ও হয়, তারপরও এটা লাপ্লাস ট্রান্সফরমেশন থাকবে। আমার কথাটা বুঝতে পারছেন? এটা লাগে সুবিধা আর কি লাপ্লাস ট্রান্সফরমেশন। তো ফুরিয়ার ট্রান্সফরমেশনটা মানে যদি আমি জাস্ট কম্পারিজনের জন্য বলতে হয় যে কিসের জন্য ফুরিয়ার ইউজ করি আর লাপ্লাস কিসের জন্য ইউজ করি, ফুরিয়ারটা জেনারেলি ইঞ্জিনিয়াররা ইউজ করে কোন একটা কিছু অ্যানালাইসিস করার সময়। মনে করেন আপনি কোন একটা সিগন্যাল অ্যানালাইসিস করবেন, মনে করেন কোন একটা সিগন্যাল আপনি ডিমডুলেশন করতেছেন, তখন দেখা যাবে যে আপনার ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করা লাগবে অ্যানালাইসিস করার সময়। কোন একটা সিগন্যালে কতটুকু নয়েজ আছে, কোন ফ্রিকোয়েন্সির নয়েজ আছে, এটা দেখার জন্য আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন ইউজ করি, সেটাও কিন্তু অ্যানালাইসিস। লাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা ইউজ করি হলে গিয়ে অপর সাইডে। লাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা ইউজ করি হলে কোনো কিছু একটা ডিজাইন করার সময়, কোনো একটা নতুন একটা সিস্টেম ডেভেলপ করার সময় আমরা লাপ্লাস ট্রান্সফরমেশনটা ইউজ করি। মানে যেসব ইঞ্জিনিয়াররা আপনার বিভিন্ন সিস্টেম ডেভেলপমেন্ট R&D ফ্যাসিলিটিতে কাজ করবে, ওরা ইউজ করবে হলে গিয়ে লাপ্লাস ট্রান্সফরমেশন। তো লাপ্লাস ট্রান্সফরমেশনের সঙ্গে ফুরিয়ার ট্রান্সফরমেশনের পার্থক্য হলে গিয়ে, ফুরিয়ার ট্রান্সফরমেশন যখন করি, মনে করেন xt একটা টাইম ডোমেইনে ফাংশন আছে, ঠিক আছে? এটাকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিতে চাই, তাহলে আমাদের কি ট্রান্সফরমেশন করা লাগে? মনে আছে আপনাদের? x ওমেগা সমান সমান কি লিখি আমরা? জি স্যার বলেন। স্যার a sin ওমেগা t প্লাস, ও সরি স্যার, এই পুরোটা হ্যাঁ, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি স্যার, ভিতরে xt e টু দি পাওয়ার মাইনাস j ওমেগা t dt। এটা লাগে জেনারেল সূত্র আর কি। যে কোনো xt যদি থাকে আমরা এই সূত্রটার মধ্যে ফালাইলে ওটা ফুরিয়ার ট্রান্সফর্ম হয়ে যাবে, ঠিক আছে? লাপ্লাসের ইকুয়েশনটা অলমোস্ট সেম। লাপ্লাসের ফাংশনটাকে যেভাবে দেখানো হয়, অনেক জায়গাতে লাপ্লাসের ফাংশনটাকে এইভাবে দেখানো হয় যে l পেঁচানো l লেখে তারপরে xt। তার মানে xt আপনার যে ফাংশনটা আছে সেটাকে আপনি লাপ্লাসে রূপান্তরিত করলেন। অনেক জায়গাতে এইভাবে লেখে, আবার অনেক জায়গাতে লেখে এইভাবে xs। এখানে s-টা যেটা, s-টা হলে কি লাপ্লাসের প্লেনটা, বুঝছেন? তো এখানে ওমেগা হলে কি ফ্রিকোয়েন্সি, আর এখানে s-টা হলে কি লাপ্লাসের একটা প্লেন। এই জিনিসটা কি এটা আমরা পরে দেখব। তো এই দুটোর যে কোনো একটা দিয়ে যদি আপনারা অঙ্ক করেন, দুটোই কারেক্ট, কোনো সমস্যা নেই। এটা হলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, দেখেন এটা সেম।
এটাই xt, এটাও সেম, কিন্তু ই টু দি পাওয়ার জে ওমেগা টির বদলে এখানে হলো কি ই টু দি পাওয়ার st dt। ফাংশনটা যেহেতু s এর, এই জন্য এখানে ভেরিয়েবলটাও s, ওমেগা নাই কোনো, ঠিক আছে, এখানে st dt। তো স্বাভাবিকভাবে কোশ্চেন আসে তাহলে ফুরিয়ার এবং ল্যাপ্লাসের ইকুয়েশন যদি আপনারা ভালো করে খেয়াল করেন, আপনারা কিন্তু দেখবেন দুটো ইকুয়েশন অলমোস্ট একরকম, তাই না? পার্থক্য কি? পার্থক্য হলে গিয়ে শুধু এখানে জে ওমেগা আছে আর এখানে জে ওমেগার জায়গায় একটা এস আছে, তাই না? জি স্যার। এই বাদে কিন্তু অ্যাপারেন্টলি আর কোনো পার্থক্য নেই। তার মানে মেইন ভেরিয়েবলটা চেঞ্জ হতেছে, এখানে ভেরিয়েবলটা হলো কি ওমেগা আর এখানে ভেরিয়েবলটা হলো কি এস, ঠিক আছে। এখন এস জিনিসটা কি? এস জিনিসটাকে আমরা প্রকাশ করি হলো কি এস সমান সমান সিগমা প্লাস জে ওমেগা। সিগমা হলো গিয়ে আপনার এস এর রিয়েল কম্পোনেন্ট আর জে ওমেগা স্বাভাবিকভাবেই ইমাজিনারি কম্পোনেন্ট। তার মানে কোনো একটা সিগন্যালের যদি আপনার সিগমা 0 হয় তাহলে কিন্তু ওইটার লাপ্লাস ট্রান্সফরমেশনও যেটা ফুরিয়ার ট্রান্সফরমেশন সেটাই। দেখছেন যে আপনারা যদি ডেল্টা প্লাস জি ওমেগা এস এর জায়গায় যদি বসান, ডেল্টা সমান সমান যদি আমরা 0 ধরি, তাহলে কিন্তু এখানে যে আপনার ইটা হবে, ইন্টিগ্রেশনটা হবে, সেটা আর ফুরিয়ারের ইন্টিগ্রেশনটা কিন্তু একই জিনিস। খেয়াল করছেন? কারো কি বুঝতে সমস্যা আছে? থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তো এই যে রিয়েল পার্টটা যেটা আছে, আমরা তো এই জিনিসটা জানি ওমেগা মানে কি? ওমেগা মানে আমাদের শেষেরটা আরেকবার বলে ভালো হয়। কোন জিনিসটা? ওই স্যার এই যে সিগমা সিগমা এটা বুঝিনি স্যার। মানে এস, এস হলো কি আমার লাপ্লাসের যেই ট্রান্সফরমেশন, লাপ্লাসের ট্রান্সফরমেশনটা যেই প্লেনে হইতেছে ওই প্লেনটা হলো কি এস, ঠিক আছে। যেমন এখানে আমরা ট্রান্সফরমেশন করে কি করতেছিলাম, ওমেগাতে নিয়ে যেতেছিলাম, টিটাকে জি স্যার। ওমেগা ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিয়ে যেতেছিলাম। তো লাপ্লাসে আমরা যেটা করি, লাপ্লাসে আমাদের টাইম ডোমেইন থেকে আমাদের লাপ্লাস প্লেনে নিয়ে যাই। ওই লাপ্লাস প্লেনের ভেরিয়েবলটার নাম হলো কি এস। মানে আমরা কি করি, টি যখন থাকে, এখানে টি থাকে, আমরা যখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিই তখন আমরা কিন্তু এখানে টি লিখি না, আমরা এখানে কি লিখি, ওমেগা, তাই না? মানে আমাদের এটা ছিল হলো টাইম ডোমেইনে, এখান থেকে আমরা নিয়ে যেতেছি এটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে, তাই না? তো লাপ্লাসের ট্রান্সফরমেশনের ক্ষেত্রে যেটা হয় যে আপনার কোনো কিছু যদি টাইম ডোমেইনে থাকে ওই জিনিসটাকে আমরা এস প্লেনে নিয়ে যাই, লাপ্লাস প্লেনে নিয়ে যাই। লাপ্লাস প্লেন জিনিসটা কি এটা আমরা একটু পরে দেখবো। তবে এস প্লেনটা হলো গিয়ে একটা রিয়েল পার্ট আর একটা ইমাজিনারি পার্ট নিয়ে গঠিত। এই রিয়েল পার্টটার নাম হলো গিয়ে সিগমা আর ইমাজিনারি পার্টটা তো জে ওমেগা। তো ওমেগা মানে আমরা সবাই জানি ওমেগা মানে হলো গিয়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, তাই না? মানে 2πf, এটা সবাই জানা আছে আপনার। আর সিগমাটাকে বলা হয় হলো গিয়ে ড্যাম্পিং ফ্যাক্টর, সিগমাটাকে বলা হয় হলো গিয়ে ড্যাম্পিং ফ্যাক্টর। আপনারা নাম শুনেছেন ড্যাম্পিং ফ্যাক্টরের আগে? না স্যার। কখনো শুনেন নাই ড্যাম্পিং ফ্যাক্টরের নাম? না, ওরকম শোনা হয়। আপনারা ই করেন নাই কন্ট্রোল, একটা সাবজেক্ট ছিল না কি জানি নাম, কন্ট্রোল সিস্টেম নাকি জানি? ডিপ্লোমাতে ছিল কিন্তু এমনি কন্ট্রোল সিস্টেম। ডিপ্লোমাতে ছিল কন্ট্রোল সিস্টেমে কি পড়ছিলেন আপনারা ডিপ্লোমাতে? কন্ট্রোল সিস্টেম যে স্যার এখনো পাই নাই সাবজেক্টটা, পান নাই? সামনের সেমিস্টারে আছে। আচ্ছা, ওই কন্ট্রোল সিস্টেম যখন নিবেন তখন এই সিগমার ইউজটা আপনারা দেখবেন। তারপরে আমরা এই কোর্সে আলোচনা করব সিগমার ইউজটা কি। তো ওইটা হলো কি আপনার লাপ্লাসের ট্রান্সফরমেশন, আমাদের জেনারেল ট্রান্সফরমেশন লাপ্লাসের দেখতে এরকম। এখন যে কোনো একটা ফাংশন আপনারা মনে করেন দিল, যে কোনো একটা ফাংশনের আপনার যদি এক্সটি টা দিয়ে দেয়, এখন আপনারা চাইলে কি লাপ্লাস ট্রান্সফরমেশন করতে পারবেন না সূত্রটা খাটায়? কি মনে হয় আপনাদের? চলুন আমরা ট্রাই করি, দেখি লাপ্লাসের একটা ট্রান্সফরমেশন করতে পারি নাকি। আপনারা কি ম্যাথ করছেন এমনিতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে? জি স্যার, আমাদের ম্যাথের পঞ্চম মধ্যে সেমিস্টার আপনাদের পর্যন্ত ম্যাথ ছিল ছিল না, ফুরিয়ার ট্রান্সফরমেশন, লাপ্লাস ট্রান্সফরমেশন ছিল না ম্যাথে? স্যার। ফুরিয়ার সিরিজ করছিলাম মনে হয় স্যার, কিন্তু স্যার লাপ্লাস করি নাই। লাপ্লাস করেন নাই? ম্যাথে তো লাপ্লাস থাকার কথা একটা। আচ্ছা ঠিক আছে, না করলে সমস্যা নেই, লাপ্লাস হবে কঠিন কিছু না। আচ্ছা, মনে করেন আপনার এখানে একটা xt, আমাদের একটা ফাংশন দেওয়া আছে যে xt সমান সমান
ই টু দি পাওয়ার, এটা আপনারা করছেন, ফুরিয়ার ট্রান্সফরমেশন করছেন, মনে আছে? ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি, এটাকে আমরা কি জানি বলছিলাম, এটার নাম হলো কি ওয়ান সাইডেড এক্সপোনেনশিয়াল। মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা আমাদের শুধুমাত্র এক সাইডে থাকবে, কারণ যেহেতু আমরা টিইউটি দিয়ে গুণ করে দিছি, স্টেপ ফাংশন দিয়ে গুণ করে দিছি, এজন্য এটা শুধুমাত্র এক সাইডে থাকবে, দুই সাইডে থাকবে না আর কি, টি এর পজিটিভ ভ্যালুর জন্য থাকবে শুধু। তো এটাকে আমাদের বলছে যে এটা লাপ্লাস ট্রান্সফরমেশনটা বের করো। তো লাপ্লাস ট্রান্সফরমেশন বের করি, তাহলে চলুন এক্স এস সমান সমান, তাহলে আমাদের সূত্রটা লিখবো আমরা ফার্স্টে, মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স টি ই টু দি পাওয়ার মাইনাস এস টি ইউটি ইউটি না ডিটি, এক্সটি এর মধ্যেই তো DT ইউটিটা আছে আর কি, আমি ও শুধু আচ্ছা, এক্সটিটা জি স্যার। লিখছি আর কি। ঠিক আছে, এক্সটিটা লিখলাম, তাহলে আমাদের এখন আমরা আবার লিখি যে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্সটিটাকে আমরা লিখলাম যে ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি, আর এখানে লিখি ই টু দি পাওয়ার মাইনাস এসটি ডিটি। ঠিক আছে, এখন দেখেন স্যার ইউটিটা উপরেরটা কি ডিইউ স্যার নাকি ডিটি স্যার? এটা মানে ডিটি হবে, আমি ভুল লিখছি, ডিটি হবে এটা, থ্যাংক ইউ, ডিটি হবে। তাহলে আমরা এখন দেখেন লিমিটটা চেঞ্জ করে লিখতে পারি, আমরা এখন লিমিটটা কত থেকে কত লিখতে পারি, 0 থেকে ইনফিনিটি লিখতে পারি, তাই না? কারণ জি আমাদের স্যার, তো মাইনাস যেহেতু শুধু ইনফিনিটি আমরা থেকে কিছু পজিটিভ থাকবে না, সাইডের জন্য শুধু স্যার মান পজিটিভ পাবো সাইড। স্যার। এক্স্যাক্টলি, তাহলে এখানে তাহলে ইউটিটা বাদ চলে যাবে তখন, কারণ আমরা যেহেতু লিমিটটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে এখানে ই টু দি পাওয়ার মাইনাস আমরা লিখতে পারি এ প্লাস এস টি ডিটি। কোনো সমস্যা আছে এখানে? কারো কি কোনো সমস্যা আছে? স্যার 2 নাম্বার লাইনটা আরেকবার একটু স্যার বোঝালে 2 সুবিধা নাম্বার হতো। লাইনটা একটু বলুন। 2 নম্বর এই লাইনটা, এই লাইনটা হলে কি আমরা এক্স টির ভ্যালুটা বসাইছি, এই যে এক্স টির ভ্যালুটা দিয়েছিলাম না শুরুতেই, যে ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি, এটা হলো কি এক্স টির ভ্যালু, এটা তো আমি সূত্রটা লিখছি শুধু। স্যার তারপর সামনে ই টু ডি পাওয়ার মাইনাস 80 এটা কিভাবে আসলো স্যার? এটা তো দেওয়া আছে আপনাকে, এক্স টির ভ্যালু বলে দেওয়া আছে, এক্স টির ভ্যালু জি স্যার, বলে দেওয়া বুঝতে আছে ই টু পারছি। দি পাওয়ার মাইনাস এটি ইউটি। তো আমি সূত্রটা ফার্স্টে লিখছি, সূত্রটা ফার্স্টে লিখে এক্স টির ভ্যালুটা বসাই দিছি, এক্স টির ভ্যালু হলো কি ই টু দি পাওয়ার মাইনাস এটি ইউটি। এরপরে বাকিটা বুঝছেন লিমিটটা কিভাবে চেঞ্জ হলো, ইউটি যেহেতু আছে তার মানে আমার লিমিট হলো কি 0 থেকে ইনফিনিটি, মাইনাস ইনফিনিটিতে কিছু থাকবে না, অটোমেটিক 0 হয়ে যাবে। এজন্য আমরা ইউটিটাকে উঠাই দিয়ে এখানে লিমিটটা লিখলাম 0 থেকে ইনফিনিটি, আর এটাকে একত্র করে ফেলালাম, দুইটা ই যেটা আছে তাকে একত্র করে ফেলালাম। এখন আমরা যদি এখানে এটার করি, ইন্টিগ্রেশনটা যদি করি, এটার ইন্টিগ্রেশনটা কিরকম হবে, যে এখানে যে জিনিসটা আছে এই জিনিসটা সামনে চলে আসবে, তাই না? ই এর সঙ্গে যেটা আছে সেটা সামনে চলে আসবে, এটা হলো কি আমাদের ইন্টিগ্রেশনের সূত্র, সামনে চলে আসলো। এরপরে হলো কি আমাদের ই টু দি পাওয়ার যেটা আছে সেটাই থাকবে, মাইনাস এ প্লাস এস টি, আর লিমিটটা বসাই দিব আমরা, তাই না? একবার 0 একবার ইনফিনিটি। এটা তো সবাই জানেন অলরেডি নাকি, ইন্টিগ্রেশন কেমনে করতে হয়। জি স্যার, এটা বুঝছি। এ প্লাস এস, তা আপনি ই টু দি পাওয়ার যখন ইনফিনিটি বসাবেন, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কত, 0, জিরো ই টু স্যার, দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0, আর ই টু দি পাওয়ার 0 হলে কি আপনার 1, 1। তাহলে এখানে মাইনাসটা গুণ হয়ে টোটালটা প্লাস হয়ে যাবে। বুঝতে পারছেন সবাই, না কারো কোনো কোশ্চেন স্যার আছে? মাইনাস মাইনাস কাটাকাটি যাবে না স্যার, নাকি গুণ হয়ে যাবে স্যার? ওই মাইনাস তো উপরের স্যার। একই তো কথা, মাইনাস যদি উপরের মানেই তো সামনে, উপরের একই মানেই তো কথা, মানে মানে আমি যদি সামনে। এটা উপরে দিও নিচেও দিই একই কথাই তো মিন করে, তাই না? এখানে দেওয়া যে কথা, এখানে দেওয়া সেই কথা, সামনে দেওয়া একই কথা, এটা তো জানেন নিশ্চয়ই আপনারা। জি স্যার। আচ্ছা, তাহলে এটা হলো কি এ প্লাস আসবে। এখন দেখেন সমস্যাটা মোটামুটি শেষ, আপনি যদি এতটুকু লেখেন তাহলে আপনি হাফ নম্বর পাবেন, কারণ পরীক্ষার সময় যখন লাপ্লাস ট্রান্সফরমেশন আসে তখন লাপ্লাস ট্রান্সফরমেশনের মধ্যে লেখা থাকে যে লাপ্লাস ট্রান্সফরমেশন বের করো। স্যার আর একটা লিমিট করা লাগবে না, ওই যে 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত? করা লাগতো, কিন্তু এখন লাগবে না। কেন লাগবে না? কারণ হলো কি, যেহেতু ওয়ান আমরা সাইডেডই বলছি স্যার। যে সিগন্যালটাকে আমরা ইউটি দিয়ে গুণ করছি, দেখেন ই টু দি পাওয়ার মাইনাস এটি কে আমরা ইউটি দ্বারা গুণ করছি। এখন ইউটি মানে হলে গিয়ে ও 0 থেকে 1 এ উঠবে এবং ও আজীবন 1 এ চলতেই থাকবে, কিন্তু এর বাইরে এখানে আর কোনো ভ্যালু নেই। এখন এটার সঙ্গে যদি এটা আপনি গুণ করে দেন, তাহলে এখানে যত জিরো আছে সবগুলো জিরো, এখানে যা মন চায় তাই থাকুক, এগুলো কি জিরো করে ফেলবে না? তাহলে আপনার আলটিমেটলি সিগন্যালটা শুধু এক্সিস্ট করবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটিতে আসলে কোনো সিগন্যাল থাকবে না ইউটিটা থাকার কারণে। কিন্তু যদি ইউটিটা না থাকতো, মনে করেন এই ইউটিটা নাই, সিগন্যালটার মধ্যে ইউটিটা নাই, তখন কিন্তু আপনাদেরকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্তই করতে হতো। বুঝতে পারছেন?
স্যার একটা কোশ্চেন ছিল বলেন। স্যার, এই যে 3 নাম্বার লাইনটা কি বললেন স্যার? মানে বুঝতে পারিনি আমি 3 নাম্বার লাইনটা। এই লাইনটা এই যে না স্যার, এই যে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত এটা কেমনে আসলো মাইনাস? যেহেতু আপনার ইউটি আছে, আপনারা ইউটি সবাই তো অ্যাসাইনমেন্টে করছেন তাই না? ইউটি আমি যদি আপনাকে বলি যে একটা সিগন্যাল আছে, আপনার মনে করেন ইউটি না, ইউটি -1, এই সিগন্যালটা দেখতে কি রকম হবে? ইউটি -1 যদি থাকে, দেখি কার মনে আছে বলেন। স্যার +1 থেকে শুরু হবে। প্লাস ডান স্যার, দিকে আমি এটা অ্যাড্রেস বলি করবে না স্যার। স্যার। এই ফাংশনটার নাম কি? হ্যাঁ এই ফাংশনটার নাম হলো কি স্টেপ ফাংশন। মানে ওর অরিজিন যেটা, এই অরিজিন থেকে ও এটার অ্যামপ্লিটিউড যেটা আছে ওই অ্যামপ্লিটিউড অনুযায়ী উঠে এবং আজীবন চলতেই থাকে, ঠিক আছে? এটাকে বলা হলো কি স্টেপ ফাংশন। তো এখন মনে করেন ইউটি, শুধু ইউটি আছে, -1 নেই, তার মানে কি ও জিরো থেকে উঠছে, ওর অরিজিন হলো কি জিরোতে এবং আজীবন এদিকে চলতেই আছে, ঠিক আছে? এখন এটার সঙ্গে আপনি যে কোনো ফাংশন গুণ করলেন, মনে করেন একটা সাইন ওয়েভ গুণ করলেন, ধরলাম একটা সাইন ওয়েভ গুণ করছেন আপনি। সাইন ওয়েভটার জিরো থেকে -ইনফিনিটি পর্যন্ত যা যা ছিল গুণ করার পরে গুণফলের মধ্যে কি সেটা আর কিছু থাকবে? থাকবে না কিন্তু, কারণ এই জিরোর সঙ্গে যাই গুণ করবেন জিরোই হয়ে যাবে। তার মানে আলটিমেটলি একের সঙ্গে যা গুণ করবেন ওই ভ্যালুটাই থাকবে, ঠিক আছে? তাহলে ওই ভ্যালুটাই এখানে থাকবে, মানে এতটুকুই শুধু থাকবে, আর ওইটা আর থাকবে না। মানে আপনি ইউটির সঙ্গে যে জিনিসই গুণ করেন, যেই জিনিসই গুণ করেন সেটা ইউটির যে অরিজিন, শুধুমাত্র ওই অরিজিন থেকে থাকবে, ওই অরিজিনের বাইরে এটার আর কোনো এক্সিস্টেন্স থাকবে না। এখন বুঝতে পারছেন? এই জন্য আমরা এখানে জিরো থেকে ইনফিনিটি লিখছি। আর বুঝতে পারছি। মাইনাস ইনফিনিটি থেকে জিরো আপনি চাইলে লিখতে পারেন, কিন্তু ওটার ফলাফল আসবে জিরো। তাহলে যেটা বলতেছিলাম যে পরীক্ষার সময় লাপ্লাসের ট্রান্সফরমেশনটা আসে যে লাপ্লাস ট্রান্সফরমেশন বের করো এবং এটার আরওসি বের করো। আরওসি কথাটার অর্থ হলো গিয়ে রিজিয়ন অফ কনভার্জেন্স। এই জিনিসটা মনে রাখবেন, আরওসি কথাটার অর্থ হলো কি রিজিয়ন অফ কনভার্জেন্স, ঠিক আছে? রিজিয়ন অফ কনভার্জেন্সটা দিয়ে কি প্রকাশ করে দেখেন, আরওসি এই কথাটার অর্থ হলো গিয়ে রিজিয়ন অফ কনভার্জেন্স। কনভার্জেন্স মানে কি জানেন তো না? কনভার্জেন্স মানে অনেকগুলো জিনিস যখন একদিকে এসে মিলিত হয় তখন আমরা ওই জিনিসটাকে বলি কনভার্জ করতেছে, ঠিক আছে? কোন একটা পয়েন্টে কনভার্জ করতেছে। তো রিজিয়ন অফ কনভার্জেন্সটা কেমনে বের করি? রিজিয়ন অফ কনভার্জেন্সটা বের করি যে লাপ্লাস ট্রান্সফরমেশন করার পরে আপনার যে জিনিসটা বের হইলো সেই জিনিসটাকে আপনি ধরবেন যে এটা হলো গিয়ে লেস দেন ইনফিনিটি। বুঝতে পারছেন? মানে এই টোটাল জিনিসটাকে আপনি ধরবেন হলো গিয়ে যে 1/s + a, এটা হলো গিয়ে আপনার লেস দেন ইনফিনিটি। বুঝতে পারছেন না? কোশ্চেন আছে? বললাম তো আমরা কেন ধরলাম যে এই জিনিসটা লেস দেন ইনফিনিটি হবে? স্যার ওই যে আমরা সংখ্যা হতে পারে। ফুরিয়ার সিরিজের বেলা যে স্যার আমাদের যে কন্ডিশন ছিল এখানে তো স্যার সেই কন্ডিশনটা হয়নি, সেজন্য এক্স্যাক্টলি, স্যার হ্যাঁ আপনি শেষে বুঝছেন, আসে স্যার থ্যাংক এই ইউ। কন্ডিশনটা ধরছি নাকি? মানে ফুরিয়ার সিরিজের সময় তো আমরা ধরেই নিছিলাম যে ডিরিক্লেট কন্ডিশনের যে থার্ড কন্ডিশনটা ছিল যে আমার পুরো জিনিসটার ইন্টিগ্রাল যদি ইনফিনিটি থেকে ছোট হয় তখনই এটার ফুরিয়ার ট্রান্সফরমেশনটা এক্সিস্ট করবে। কিন্তু লাপ্লাসের ক্ষেত্রে আমরা তো ফার্স্টে চেক করে নিই না যে ইনফাইনাইট হবে না কি হবে, জিনিসটা কিন্তু আমরা চেক করে নিই না। আমরা চেক না করে নিয়েই ফার্স্টে লাপ্লাস ট্রান্সফরমেশন করা শুরু করি। কিন্তু ওটার ক্ষেত্রে যে আপনার সমস্যাটা যেটা হয় সেটা হলো কি আপনার করতে গিয়ে আমরা দেখি যে অনেক কিছুর ভ্যালু আপনার ইনফিনিটি থেকে বড় চলে আসতে পারে, কিন্তু ইনফিনিটি থেকে বড় যদি কোনো কিছু হয় ওই জিনিসটা কিন্তু আমাদের রিয়েল লাইফে অত বেশি ইউজফুল না। যেমন মনে করেন এটার উদাহরণটা কিসের থেকে দিব আপনাকে, মনে করেন আপনারা সবাই পড়ছেন না, মেকানিক্যাল কোর্সটা করছেন না আপনাদের ইঞ্জিনিয়ারিং এর শুরুতে? মেকানিক্যালের একটা কোর্স ছিল ইঞ্জিন, জি স্যার করছি। ওই কোর্সটার মধ্যে আপনারা যে 3 স্ট্রোক 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের ইঞ্জিন গুলো দেখছেন না কেমনে কাজ করে? জি স্যার দেখেছি। দেখছেন ওই জিনিসটার মধ্যে আপনাদের মনে আছে যে এই আমরা কি করছিলাম, যে দেখছিলাম যে কোন একটা গ্যাস, মানে এরকম একটা সিলিন্ডার থাকে, এই সিলিন্ডারের মধ্যে একটা পিস্টন থাকে তাই না? এরকম একটা পিস্টন দিয়ে আটকানো থাকে। তো আপনার এখানে গ্যাস যখন ইনজেক্ট করে, এখান থেকে ফার্স্টে গ্যাস ইনজেক্ট করে, একটা ইনজেক্টর থাকে, এখান থেকে গ্যাস ইনজেক্ট করে, ঠিক আছে? গ্যাস ইনজেক্ট করার পরে এখানে একটা স্পার্ক প্লাগ থাকে স্পার্ক করার জন্য। তো গ্যাসটা যখন এখানে ইনজেক্ট করে তখন এখানে যখন স্পার্ক প্লাগটি স্পার্ক করে তখন কি হয়, গ্যাসটা হঠাৎ করে প্রসারিত হয় না,
কম্বাসন হয়। এই ফেজটাকে বলে যে কম্বাসন, মনে আছে আপনাদের? কম্বাসন যখন হয় তখন গ্যাসটা হঠাৎ করে প্রসারিত হয়, প্রসারিত হলে পিস্টনটা উপরের দিকে ওঠে, তাই না? পিস্টনটা উপরের দিকে উঠে তারপরে আবার যখন গ্যাসটা আবার সংকুচিত হয়ে যায় তখন পিস্টনটা আবার নিচের দিকে ওঠে। যে উপরের নিচে এই মোশনটার কারণেই কিন্তু আপনার ইঞ্জিন কাজ করে, চাকা ঘুরে। তো এখন মনে করেন আপনার এই পিস্টনটা উপরে উঠছে, ঠিক আছে, গ্যাসটা কম্বাসন হয়ে উপরে উঠছে, পিস্টনটা নিচে নামতে দেওয়ার আগেই আপনি আবার গ্যাস ইনজেক্ট করছেন, করে আবার কম্বাসন করছেন। তখন কি হবে? পিস্টনটা পুরোপুরি নিচে আসার আগেই আবার এই জিনিসটা উপরে ওঠা শুরু করবে না? জি স্যার। আমার কথাটা কি বুঝতে পারছেন? মানে একটা জিনিস নড়তেছে, ঠিক আছে, মনে করেন একটা দোলনা দুলতেছে, একটা দোলনা দুলতেছে, আপনি পিছন থেকে ধাক্কা দিলেন, দোলনাটা একটা দূরত্ব গেল। দোলনাটা পুরোপুরি পিছনে আসার আগে আপনি যদি দোলনাটাকে আরো ধাক্কা দেন, তখন কি করবে? দোলনার যে গতিটা এবং যে দূরত্বটা অতিক্রম করতেছে এটার পরিমাণটা বেড়ে যাবে না? দোলনাটা আবার পিছনে আসার আগে আপনি আবার আরো জোরে ধাক্কা দিলেন, পুরোপুরি পিছনে আসার আগে আবার ধাক্কা দিলেন, দোলনাটা আরো দূর যাবে। একটা সময় যেতে যেতে দোলনাটা পুরো 360 ডিগ্রি ঘোরা শুরু করবে, উপরে উঠে আবার নিচে নামা শুরু করবে। বুঝতে পারছেন আমার কথাটা? এটা হলে কি একটা আনস্টেবল সিচুয়েশন, যে আপনি কোনো একটা জিনিসকে পুরোপুরি ড্যাম্প হইতে দেওয়ার আগেই, কোনো একটা মোশনকে পুরোপুরি ড্যাম্প হইতে দেওয়ার আগেই আপনি ওই মোশনে আবার ফোর্স দিতেছেন। তখন কি হইতেছে? তখন ওই জিনিসটা আরো জোরে ঘোরা শুরু করতেছে। তাহলে আস্তে আস্তে করে জিনিসটা আনস্টেবল একটা স্টেজে চলে যাবে। তখন সিস্টেমের মধ্যে একটা ইনস্টেবিলিটি তৈরি হবে। বুঝতেছেন? সিস্টেমের মধ্যে তখন একটা, এই জিনিসটাকে সবাই বুঝছেন যে সিস্টেমে একটা ইনস্টেবিলিটি তৈরি হবে। জি স্যার। আপনারা নিশ্চয়ই দোলনাতে দেখছেন এই জিনিসটা, যে দোলনাতে আমরা যখন কাউকে চড়াই, কোনো বাচ্চাকে বা কিছু করে, দোলনাতে ধাক্কা যখন দিই আস্তে আস্তে, কিন্তু দোলনার যদি আপনি পুরোপুরি পিছনে আসার আগে যদি জোরে ধাক্কা দেন, তখন কি কোনো খেয়াল করছেন যে দোলনার মোশন বেড়ে যায়? জি স্যার, বেড়ে যায়। জি স্যার, বেড়ে যায়। শিওর? আচ্ছা ঠিক আছে, তাহলে মানে আপনি এটা করতে করতে একটা সময় টোটালি সিস্টেমটাকে আনস্টেবল বানায় ফেলতে পারেন চাইলে। আপনার যদি কাউকে মারার ইচ্ছা থাকে তাহলে আপনি চাইলে আনস্টেবল বানায় ফেলতে পারেন পুরো সিস্টেমটাকে। কিন্তু রিয়েল লাইফে এই জিনিসটা আমাদের ডিজায়ারেবল না, এই ইনস্টেবিলিটিটা আমাদের ডিজায়ারেবল না। আমাদের ডিজায়ারেবল কি, যে যে সিস্টেমটা আমরা যেই প্যারামিটারের মধ্যে রান করতে যাচ্ছি ও ঠিক ওই প্যারামিটারের মধ্যে রান করবে, আনস্টেবল হবে না কখনো। কারণ আনস্টেবল হলে আপনার এক্সপ্লোশন হবে, জিনিসপত্র নষ্ট হয়ে যাবে। তো আমরা সবসময় একটা স্টেবিলিটি চাই। তো এখন কোনো কিছুর ইন্টিগ্রাল যদি আপনার ইনফিনিটির থেকে বড় হয়, মনে করেন লাপ্লাস ট্রান্সফরমেশন আপনি করছেন, এটার ইন্টিগ্রালটা ইনফিনিটির থেকে বড়, ঠিক আছে, এই জিনিসটা আমাদের কাছে বোঝায় যে সিস্টেমটা এক ধরনের আনস্টেবল, সিস্টেমের মধ্যে ইনস্টেবিলিটি আছে। তার মানে আপনি যদি এই কন্ডিশনে সিস্টেমটাকে যদি রান করান, আপনার বড় ধরনের ঝামেলা হতে পারে। এই জন্য আমরা সবসময় রিজিয়ন অফ কনভার্জেন্স বের করি, যেখানে আপনার ইন্টিগ্রালটার ভ্যালু লেস দেন ইনফিনিটি। আর লেস দেন ইনফিনিটি যদি হয়, সেই ক্ষেত্রে আপনি সিস্টেমটাকে যে প্যারামিটারের মধ্যে রান করাতে চাচ্ছেন ওই প্যারামিটারের মধ্যে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন। এই জন্য আমরা সবসময় বের করি যে লাপ্লাস ট্রান্সফরমেশনটা আমরা যেটা বের করলাম সেটা কোন রিজিয়নে এটার ফলাফল ইনফিনিটির থেকে ছোট, আমরা ওই মানগুলো ইউজ করব আমাদের সিস্টেমে। তো সেটা করার জন্য আমরা লাপ্লাস ট্রান্সফরমেশন করলাম, ভালো কথা। করার পরে আমরা বের করব যে এই যে ফলাফলটা, লাপ্লাস ট্রান্সফরমেশনের ফলাফলটা আমরা ধরে নিব যেটা লেস দেন ইনফিনিটি। বুঝছেন সবাই? তাহলে এটা যদি লেস দেন ইনফিনিটি হইতে হয় তাহলে কি হইতে হবে? s প্লাস a যেটা আছে এটা কি লেস দেন 0 হইতে হবে না? স্যার ওটা উপরে গেল কিভাবে স্যার? ওটা তো 1 ভাগ ছিল স্যার। মানে s প্লাস a যদি 0 হয়, স্যার এটা 1 রে 0 দিয়ে ভাগ করলে তো ইনফিনিটি আসে, ইনফিনিটি মানে আসে তাহলে না? তাহলে s প্লাস a এটা কখনোই 0 হইতে পারবে না। সরি সরি সরি, s প্লাস a এটা কখনোই 0 হইতে পারবে না। তার মানে s প্লাস a ইজ গ্রেটার দেন, ভুল বলছি, আমি ভুল বলছি। s প্লাস a কে সবসময় তাহলে গ্রেটার দেন 0 হইতে হবে। বুঝতে পারছেন? রিজিয়ন অফ কনভার্জেন্সে যাওয়ার জন্য s প্লাস a কে এটার হইতে হবে, রিজিয়ন অফ কনভার্জেন্সটা এটা 0 হইতে হবে, ঠিক আছে? তার মানে এখান থেকে আমরা যেটা বের করতে পারি, এটা থেকে আমরা বের করতে পারি যে এখানে আপনার সিগমা যেটা হবে তাহলে এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন তখনই থাকবে যখন আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখানে সিগমাটা যখন আপনার লেস দেন -a, শুধুমাত্র তখনই এটার ফুরিয়ার ট্রান্সফরমেশন পসিবল, আদারওয়াইজ এটার ফুরিয়ার ট্রান্সফরমেশনটা পসিবল না। মানে এখানে s প্লাস a এর মধ্যে যে রিয়েল পার্টটা আছে
সেই রিয়েল পার্টটা অবশ্যই আপনার a এর থেকে বড় হইতে হবে, মাইনাস এর থেকে বড় হইতে হবে। যদি মাইনাস এর থেকে বড় হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই আপনার এই জিনিসটার ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকবে। ফুরিয়ার ট্রান্সফরমেশন থাকবে বা সিস্টেম স্টেবল থাকবে, যেটাই বলেন, মানে এটাই হলো কি এটার রিজন অফ কনভার্জেন্স। বাট স্যার আমরা এটা কিভাবে বুঝবো স্যার? এখানে তো স্যার আমাদের মাইনাস এরও ভ্যালু দেওয়া নাই স্যার, আর সিগমারও স্যার ভ্যালু দেওয়া কোনো নাই। দরকার নেই মাইনাসের ভ্যালু দেওয়া, এই জিনিসটা আপনাকে পরীক্ষা হলে আঁকতে হবে, ঠিক আছে? মানে আমি যে জিনিসটা বললাম সবসময় এই জিনিসটা মনে রাখবেন কি, যে এস এর যে রিয়েল পার্টটা, এস এর এই রিয়েল পার্টটা সবসময় আমরা দেখবো যে এখানে যাই থাকুক, মানে গ্রেটার দেন 0 থাকতে পারে, লেস দেন 0 থাকতে পারে, আমরা সবসময় হিসাব করবো যে এস এর যে রিয়েল পার্টটা, এটা আমরা সবসময় এটা কন্ডিশনটা বের করবো যে কোন কন্ডিশনে এটা কনভার্স করে। তারপর করতে হবে কি, আমাদেরকে একটা ছবি আঁকতে হবে। ছবিটা আমরা কিভাবে আঁকবো, এই যে একটু আগে বললাম না যে আমরা ফুরিয়ার যখন করি তখন আমরা টি থেকে ওমেগাতে নিই, আর লাপ্লাস যখন করি তখন টি থেকে আমরা এস এ নিই। এস যে প্লেনটা, এই এস প্লেনটা ওমেগার এটার মতো ওয়ান ডাইমেনশনাল না, এটা হলো টু ডাইমেনশনাল। মানে এখানেও এটার একটা দিক থাকে, এখানেও একটা দিক থাকে। এই দিকটা হলো কি সিগমার, আর এই জিনিসটা হলো কি জে ওমেগার। আপনারা নিশ্চয়ই পড়ছেন যে ইমাজিনারিটা এরকম পারপেন্ডিকুলার থাকে আর রিয়েলটা সবসময় এরকম হরিজন্টাল থাকে, তাই না? তাহলে এটা হলো কি রিয়েল পার্টটা সিগমা এখানে বসাইলাম, আর জে ওমেগা হলো কি ইমাজিনারি পার্টটা ওয়াই অ্যাক্সিসে বসাইলাম। এখন এখান থেকে আমরা বের করবো যে কোথায় আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স। তাহলে আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্সের সূত্র আমরা পাইছি হলে গিয়ে সিগমা ইজ গ্রেটার দেন মাইনাস এ। এ। তাহলে মাইনাস এটা আমরা ধরে নিই, মাইনাস এ অবশ্যই বোঝা যাইতেছে নেগেটিভ অ্যাক্সিসে, তার মানে এই জায়গায় হলে কি মাইনাস এ, তাই না? এই জায়গায় হলে কি মাইনাস এ। তাহলে সিগমা যদি গ্রেটার দেন মাইনাস এ হইতে হয়, তাহলে সিগমাকে কোথায় থাকতে হবে? এরকম একটা জায়গাতে, তাই না? স্যার মাইনাস এর পূর্বে থাকতে হবে স্যার, মাইনাস এর থেকে বড় হইতে হবে। তো মাইনাস এর এর সামনে থেকে স্যার। বড় তো সব এদিকে ডান দিকে, আর বাম দিকে হলে কি ছোট, তাই না? জি, ডান দিকে। তাহলে আপনার পরীক্ষা বাম হলে দিকের কি গুলো আরো করবেন, ছোট যে স্যার। মাইনাস এ বরাবর এরকম একটা প্লেন আঁকবেন, প্লেন আঁকে এই জায়গাটার মধ্যে এরকম সুন্দর করে দাগ দিয়ে রাখবেন। এই প্লেনটা যে আঁকলেন আপনি, এই প্লেনটার নামই হলো গিয়ে এস প্লেন। আর এই যে যেটা আপনি ডোরা কাটা করলেন, এই ডোরা কাটাটা হলো গিয়ে আপনার আর ও সি, রিজিয়ন অফ কনভার্জেন্স। তার মানে একটা ইঞ্জিনিয়ার যখন সিস্টেমটা বানাবে, তখন সিস্টেমটা বানানোর সময় ও এই যে সিগমাটা যে সিলেক্ট করবে আর জে ওমেগাটা যে সিলেক্ট করবে, এটা সব সময় এই এই অঞ্চলের কোন একটা জায়গা থেকে সিলেক্ট করবে। কিন্তু ইঞ্জিনিয়ারটা যদি এই অঞ্চল থেকে সিলেক্ট করে, তখন আপনার সিস্টেম কি হবে? আনস্টেবল হয়ে যাবে। স্যার ওইটা কি লেখা আছে স্যার, যে এস প্লেন নাকি স্যার? এস প্লেন, এস হলে কি, যে আমরা ফুরিয়ার ট্রান্সফরমেশন করলাম না এক্স এস, ওই এসটা স্যার, জি। হলে গিয়ে আপনার এস প্লেন। একটু কঠিন, কারণ একটু অনুমান করতে হয়, তো এই জিনিসটা অত সহজে মানে চিন্তা করে বোঝা যায় না, একটু অনুমান বেশি করতে হয়, এই জন্য একটু কঠিন মনে হতে পারে শুরুতে। কিন্তু ফুরিয়ার আর লাপ্লাস অলমোস্ট একরকমই অঙ্ক, আপনার জাস্ট ইন্টিগ্রেশনটা করতে হবে। ইন্টিগ্রেশন করে এক্সট্রা যে জিনিসটা করতে হবে, যে রিজিয়ন অফ কনভার্জেন্সটা বের করতে হবে। তা আমরা আরো কতগুলো অঙ্ক করব, আরো কতগুলো অঙ্ক করলে আমি আশা করি রিজিয়ন অফ কনভার্জেন্সটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে ভালো। আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, রিজিয়ন অফ কনভার্জেন্সের সঙ্গে আমরা আজকে আরেকটা জিনিস শিখবো, যে জিনিসটা আপনাদের আগে স্কিপ করে গেছিলাম, ভাবছিলাম সময় হবে না, এখন মনে হইতেছে একটু সময় আছে, তাই আজকে আমরা আরেকটা জিনিস শিখবো। শিখে আর পুরানো জিনিস কিছু শিখবো না, লাপ্লাস ট্রান্সফরমেশন করেই আমাদের সিলেবাস শেষ। ঠিক আছে, আপনাদের ক্লাস আছে কয়টা জানেন নাকি? 11, 18, দুইটা আছে। দুইটা ক্লাস আছে, তাই না? তাহলে আমরা সামনের সপ্তাহে কি কোনো ক্লাস টেস্ট দিব? স্যার শুক্রবার দিন এক্সট্রা ক্লাস কি নেবেন নাকি? এক্সট্রা ক্লাস তো নিছি না আপনাদের দুইটা, আর কয়টা নিব? টোটাল কয়টা এক্সট্রা ক্লাস নিচ্ছে সবাই? এই পর্যন্ত কোন কোন স্যার দুইটার বেশি নিছে? স্যার জাস্ট আমাদের পাওয়ার সিস্টেম 1 স্যার, মানে ফাইনালে একটা এক্সট্রা ক্লাস নিচ্ছে আর কি, মানে আমরা তো মিডিয়াও নিছিল, উনি মিডের ফাইনালেও আগে একটা আমরা ক্লাস করছি না, নিচ্ছে আর কি। মিডের আগে দুইটা করছি না এক্সট্রা ক্লাস, এখন এখন কি করা লাগবে? আমি তো জানতাম না জি মিডের স্যার। পরে, মিডের পরেও করা লাগবে।
না স্যার সেটা এটা শিওর ডিপেন্ড বলতে পারছি না স্যার, এখন আমাদের উইমের সিলেবাস। কারণে নিচে নাকি সেটা না জানি না না স্যার। মিডের পরে মনে হয় নেওয়া লাগবে না, তারপর আমি শিওর হয়ে নিব না। তো ধরলাম আমাদের 2টা ক্লাস আছে, 2টা ক্লাস যদি থাকে আপনারা পরীক্ষাটা দিবেন কবে, ক্লাস টেস্ট? সামনের সপ্তাহে দিবেন নাকি সামনের সপ্তাহের পরের সপ্তাহে দিবেন? সামনের সপ্তাহের পরের সপ্তাহে কিন্তু লাস্ট ক্লাস আমাদের। আর সামনের স্যার সপ্তাহে একটু প্রেশার সামনের আছে স্যার, সপ্তাহে পরের আমাদের একটা সপ্তাহে নেন। স্যার ভাইবা আছে স্যার। ভাইবা আছে? তাহলে সামনের সপ্তাহের পরের সপ্তাহে নিই নাকি? 18 স্যার তারিখ। সেটা কি বাই বাই হিসাবে নেবেন ক্লাস টেস্টে? আপনাদের তো অনেক স্টুডেন্ট, 50-এর উপরে স্টুডেন্ট, কেমনে ভাইবা নিব বলেন? তাহলে স্যার কিভাবে নেবেন একটু গুগল clear ফর্মে নিতে চাইছিলাম। নাকি ভাইবা নিলে ভালো হবে, বুঝতেছি না। স্যার ভাইবা তো এখনো দিবেনই। পড়তে পারলাম না স্যার, স্যার, লেকচার শুনে পাইলাম না। 21 স্যার 21 আমাদের তারিখে তো ভাইবা সবাইকে দিবেনই। যোগাযোগ করে তারপর আমরা আপনাকে জানাবো। হ্যাঁ 21 তারিখ তো ভাইবা দিবেনই, আবার কয়টা ভাইবা নিব বলেন? ভাইবাতে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়। বললেন যে পড়তেই পারেননি এখনো, আমি পিডিএফ নোট দিব আপনাদেরকে, ওখান থেকে পড়ে নিন। আচ্ছা কি বলতেছিলাম? স্যার আগামী সপ্তাহের পরের সপ্তাহে নেন, কারণ এর মধ্যে আপনি স্লাইড দিলে আমরা মোটামুটি ঠিক আছে, ক্লিয়ার হতে পারবো আমার আচ্ছা ঠিক মতে আর আছে, কি। আচ্ছা ঠিক আছে। আমরা আজকে আরেকটা জিনিস যেটা পড়বো সেটা হলো গিয়ে এনার্জি সিগন্যাল কাকে বলে আর পাওয়ার সিগন্যাল কাকে বলে। এই জিনিসটা মনে হয় আপনারা আগে কখনো পড়েন নাই। এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যাল নাম শুনছেন কখনো? এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যালের এই জিনিসটা আমাদের পড়ার কথা ছিল হলো গিয়ে আমরা যখন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল পড়ছিলাম না, একদম মিডের আগে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল মনে আছে? সিটি আর ডিটি সিগন্যাল। এই কন্টিনিউয়াস টাইম সিগন্যালে আমাদের এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যাল পড়ার কথা ছিল, কিন্তু এটা মনে হচ্ছিল যে তখন পড়ে লাভ নেই, কিন্তু এখন মনে হইতেছে যে যেহেতু আপনারা ফুরিয়ার আর ল্যাপ্লাস বুঝছেন, তো এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যালটা বুঝাইলে এখন হয়তো আপনারা বুঝবেন। তো এই জন্য আমি একবার ট্রাই করে দেখি যে জিনিসটা বোঝা যায় নাকি। এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যাল বুঝার আগে এনার্জি আর পাওয়ারের ডেফিনেশনটা দেখে আসলে একটু বুঝতে সুবিধা হবে। মনে করেন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সবাই তো এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সবার বোঝার কথা সহজে। এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আপনি একটা ভোল্টেজ দিতেছেন, এই ভোল্টেজটার মান হলে কি ভিটি। এই ভোল্টেজটা দেওয়ার ফলে এখানে একটা কারেন্ট তৈরি হইতেছে, এই কারেন্টটা হলে গিয়ে আইটি। এখন যদি আমরা এখানে ওহমের সূত্রটা লিখি, ওহমের সূত্রটা হবে হলে কি ভিটি সমান সমান আইটি আর, সবাই জানি আমরা, ঠিক আছে। এখন আমি বললাম যে না, আমি ওহমের সূত্র থেকে আমার পাওয়ারের ইকুয়েশনটা জানা লাগবে, যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হইতেছে। এই পাওয়ারের সূত্রটা আমরা কিভাবে লিখি? স্যার ভিআই অথবা আই স্কয়ার আর অথবা ভি স্কয়ার হ্যাঁ ভাগ আর। ঠিক বলছেন, ভিআইও লিখি, মানে ভিটিআইটি এটাও লিখতে পারি, বা আই স্কয়ার, যেটা সবচেয়ে বেশি পরিচিত সেটা হলো এরকম আই স্কয়ার আর অথবা ভিটি হোল স্কয়ার ডিভাইডেড বাই আর। দুটার যে কোনো একটা লিখলেই হয়, জেনারেলি এটাই সবচেয়ে পপুলার, কারণ আমরা এটাকে আই স্কয়ার আর লসই বলি বা কপার লস বলি, যে তারের মধ্য দিয়ে যেই তাপের কারণে যে শক্তিটা লস হয়, আই স্কয়ার আর। এটাই হলো কি পাওয়ার, ঠিক আছে। এটা মোটামুটি তো আপনাদের সবার জানা, পাওয়ারের ইকুয়েশন এটা সবাই জানি আমরা, তাই না? এখন তাহলে পাওয়ার জিনিসটা জানলাম, এখন আমাদের জানতে হবে যে এনার্জি জিনিসটা কি। যেহেতু আরেকটা সিগন্যাল আছে এনার্জি সিগন্যাল। এনার্জি মানে হলে গিয়ে কোন একটা জিনিসের মধ্যে কাজ করার যেই ক্ষমতাটা থাকে, মানে কোনো কিছুর একটা কাজ করার যে পটেনশিয়াল থাকে, সেই জিনিসটাকে আমরা জেনারেলি বলি এনার্জি সঞ্চিত আছে ওটার মধ্যে, তাই না? মানে কোনো কিছু যেই পরিমাণ কাজ করার সম্ভাবনা রাখে ওই জিনিসটাকে আমরা ওটা সঞ্চিত এনার্জি বলি। এনার্জি আসলে কতটুকু কাজ করতে পারে সেটা দ্বারাই আমরা এনার্জির পরিচয়টা বুঝি। তাহলে আমরা যদি পাওয়ার আর এনার্জির মধ্যে যদি একটা সম্পর্ক লিখি, তাহলে পাওয়ারকে বলা যায় যে একক সময়ে যেই পরিমাণ এনার্জি এর মধ্যে আছে সেটাকে আমরা বলি হলে কি ওই জিনিসটার পাওয়ার। বা উল্টাভাবে যদি আমরা লিখতে চাই ই সমান সমান পি টি, পাওয়ারকে যদি সময় দিয়ে গুণ করে দেন তাহলে আপনি এনার্জি পাবেন। এটা হলো কি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, ঠিক আছে, মানে যে কোনো একটা মুহূর্তের পাওয়ার। এই জিনিসগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে, আমি জাস্ট আপনাদের রিভাইজ করার জন্য আপনাদের এখানে আবার লিখলাম, ঠিক আছে? সবাই বুঝতে পারছেন? এখন মনে করেন আমি বলে দিলাম যে এখানে যে রেজিস্ট্যান্সটা আছে, রেজিস্ট্যান্সটা হলো গিয়ে 1 ওহম।
রেজিস্ট্যান্সটা যখনই আপনার 1 ওহম হবে তখন এখান থেকে খেয়াল করেন আমাদের পাওয়ারের ইকুয়েশনটা কি হয়ে যাবে, তখন পাওয়ারের ইকুয়েশনটা হয়ে যাবে IST স্কয়ার, যেহেতু আর আছে আর এর মান 1 কিছু যায় আসে না, অথবা VT স্কয়ার। তো এই জিনিসটা আমরা চলেন মনে রাখি যে পাওয়ার মানে 1 ওহম যদি হয় রেজিস্ট্যান্স, তাহলে এটার পাওয়ার হলে কি IT স্কয়ার অথবা VT স্কয়ার, যে কোনো একটা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখান থেকে যদি কোনো একটা এই সিস্টেমটার যদি এনার্জি ক্যালকুলেশন করতে চাই, যদি ওই সিস্টেমটার এনার্জি আমরা ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের এনার্জি ক্যালকুলেশন করার উপায় হলো গিয়ে সিম্পলি আমাদের যে পাওয়ারের ইকুয়েশনটা ছিল, এনার্জি সমান সমান কি জানি দেখছিলাম আমরা, এনার্জি সমান সমান পাওয়ার গুণ সময়, তাই না? এনার্জি সমান সমান ইনস্ট্যান্ট পাওয়ার গুণ সময়। তাহলে আমাদের ইনস্ট্যান্ট পাওয়ার আমরা কি পেলাম, মনে করেন VT স্কয়ার DT সময়, ঠিক আছে? মানে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত যেই সময় আছে সেই সময়ে আমি যদি এই পাওয়ারটাকে, এভারেজ পাওয়ারটাকে স্কয়ার করে ইন্টিগ্রেশন করি, তাহলে আমি ওই জিনিসটার এনার্জি পাবো। এই ইকুয়েশনটা কি সবাই বুঝতে পারছেন? এটা হলো গিয়ে এনার্জি ইকুয়েশন। সিমিলারলি আমরা যদি পাওয়ারের ইকুয়েশন লিখতে চাই, এভারেজ পাওয়ারের ইকুয়েশন যদি লিখতে চাই, এভারেজ পাওয়ারের ইকুয়েশন যদি লিখতে চাই, তাহলে এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা কি লিখবো বলুন তো, আমাকে কেউ বলে দেন। স্যার এভারেজ পাওয়ার বলতে কি স্যার আমরা সময়টাকে আবার করব? এভারেজ পাওয়ার মানে হলো কি পাওয়ারটাকে? আপনার ইনস্ট্যান্ট পাওয়ার যেটা আছে। এভারেজ পাওয়ার মানে হলো কি আপনি একক মানে এই সময় মনে করেন এখন কয়টা বাজে, এখন হলো 4:18 বাজে, 4:18 যেই পাওয়ারটা আছে এই পাওয়ারটা হলো কি আপনার ইনস্ট্যান্ট পাওয়ার, মানে এই মুহূর্তের পাওয়ার। এখন 4:19 কি এই পাওয়ার থাকবে নাকি আমরা জানি না, কারণ ভি চেঞ্জ হতে পারে, আই চেঞ্জ হতে পারে, 4:19 অন্যরকম পাওয়ার থাকতে পারে, ঠিক আছে? এরকম মনে করেন 4:18 থেকে মাপা শুরু করে আমি রাত 10টা পর্যন্ত পাওয়ার মাপলাম, প্রতি মিনিটে একবার করে পাওয়ার মাপলাম, তারপরে সবগুলো পাওয়ারকে আমি যোগ করে দিলাম, যোগ করে দিয়ে টোটাল যত মিনিট ধরে আমি রিডিং নিছি তত মিনিট দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে কি আমি এভারেজ পাওয়ার পাবো না? জি স্যার। জি স্যার। বুঝতে পারছেন এভারেজ পাওয়ার জিনিসটা কি? এভারেজ পাওয়ার আর ইনস্ট্যান্ট পাওয়ার জিনিসটা কিন্তু এক জিনিস না। তাহলে আমাদেরকে কি করতে হবে দেখেন, আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে যে ইনস্ট্যান্ট পাওয়ার যতগুলো আমাদের পাওয়া সম্ভব সবগুলো ইনস্ট্যান্ট পাওয়ারকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, করে যেই সময় ধরে আমরা রিডিং নিছি ওই সময়টা ধরে ভাগ করে দিতে হবে। মনে করেন আমরা টি সময় ধরে রিডিং নিছি, তাহলে আমরা ইন্টিগ্রেশন করব হলে গিয়ে -t/2 থেকে +t/2 পর্যন্ত, এটা এই পর্যন্ত আমরা যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু নিয়ে যোগ করছি, অথবা 0 থেকে t যে কোনো একটা লিখলেই হবে, অথবা 0 থেকে t, বুঝতে পারছেন? বা -t/2 থেকে t/2 নিলাম, আর যেই সময়টা ধরে আমরা রিডিংটা নিছি ওই সময়টা দিয়ে ভাগ করে দিলাম। এটা হলে কি আমার এভারেজ পাওয়ারের সূত্র। সবাই কি বুঝতে পারছেন? আমার মনে হয় 0 থেকে টি হলেই ভালো হয়। 0 থেকে টি হলে ভালো হয়, কিন্তু 0 থেকে টি হলে আমাদের ফুরিয়ার দিয়ে অঙ্কটা করতে একটু সমস্যা হবে, এই জন্য আমি -t/2 রাখছি। কারণ কি -t/2 না রেখে -t রাখলে কি সমস্যা স্যার? শুধু 0 যদি আমরা থেকে -t থেকে 0 t থেকে টি পর্যন্ত রাখতে পারতেন না আপনি? একই তো কথা, মানে 0 থেকে টিও তো রাখতে পারতেন, একই কথা না? কারণ জি। t/2 থেকে -t/2 এর দূরত্ব t, 0 থেকে t এর দূরত্ব t, তাই না? কোনো সমস্যা কিন্তু নাই। কিন্তু একটা কারণে এই জিনিসটা করছি। কি কারণে করছি? আপনার কাছে মনে করেন একটা সিগন্যাল আছে, যে সিগন্যালটার কোনো পিরিয়ড নেই, সিগন্যালটা উল্টাপাল্টা ভাবে আপ ডাউন করতেছে, সিগন্যালটা মনে করেন এরকম উপর নিচ করে কমতেছে, আবার উপর নিচ করতেছে, বুঝতে পারছেন? মানে এটার কোনো পিরিয়ডিসিটি নেই। এখন এই সিগন্যালটা আপনি যদি অ্যাকুরেটলি এটার এভারেজ পাওয়ার মাপতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? সিগন্যালটাকে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত সিগন্যালটাকে অবজার্ভ করা লাগবে না? জি স্যার। যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার অবজার্ভ করা লাগবে। এই জন্য আমরা করি কি, যে এখানে একটা জিনিস লিখে দিই লিমিট। এটা আপনারা খুব একটা ভালো কোশ্চেন করছেন, অন্য কেউ আমাকে এই কোশ্চেনটা করে নাই, আমি অবাক হইলাম দেখে যে আপনারা কোশ্চেনটা করছেন। আমরা এখানে লিখে দিই লিমিট t টেন্ডস টু ইনফিনিটি, মানে আমরা সিস্টেমটাকে ইনফিনিটি পর্যন্ত অবজার্ভ করব যতক্ষণ পর্যন্ত পারি।
তাহলে এখানে যদি আপনি ইনফিনিটি পর্যন্ত অবজার্ভ করেন, ইনফিনিটির ভ্যালুটা যদি এখানে বসায় দেন আর এখানে বসায় দেন, তাহলে কি হয়ে যাবে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয়ে যাবে না? জি স্যার। এই জন্য এখানে এই কষ্টটা দিলাম আপনাদেরকে, -t/2 থেকে +t/2 লিখলাম, শুধুমাত্র যাতে আপনার লিমিটটা কোনো একটা সময় মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হইতে পারে, যাতে আপনি অনেক লম্বা একটা সময় ধরে সিগন্যালটাকে অবজার্ভ করেন। এখন ধরেন আপনার কথাটা মেনে নিয়ে আমি লিমিটটা লিখলাম 0 থেকে t, আপনার কথা শুনে আমি লিখলাম, তারপরে আপনি যখন লিমিট t টেন্ডস টু ইনফিনিটির ভ্যালুটা যখন এখানে বসাই দিবেন, তাহলে নেগেটিভ হাফে যা আছে সব বাদ পড়ে যাবে না? জি স্যার, এবার বুঝতে পারছি। বুঝতে পারছেন? যদি স্যার আমরা মানে একদম এক্স্যাক্টলি ভ্যালু ধরি, সেই ক্ষেত্রে যদি সেটা আমাদের নাও হয়, হ্যাঁ তাহলে তো আমাদের স্যার হচ্ছে না। এজন্য স্যার সেটাই। আমরা ইনফাইনাইট ধরবো লিমিটটা, যার কারণে আমরা একটা না একটা মান পাবোই সেই সময় আর কি। হ্যাঁ সেটাই, ঠিক ঠিক বলছেন আপনি। মানে এই সিগন্যালটার যতক্ষণ পর্যন্ত ভ্যালু দিবে, আমরা ইনফিনিটিতে বুঝাতে আমরা ততক্ষণ পর্যন্ত মেজার করব, ঠিক আছে? তো এটা হলো কি আমাদের এভারেজ পাওয়ারের ইকুয়েশন। এই জিনিসটাকে আমরা বলতেছি হলো কি পাওয়ার ইকুয়েশন, ঠিক আছে? এভারেজ পাওয়ারের ইকুয়েশন। এই জিনিসটা আপনারা এই ডেরিভেশনটা সবাই মনে রাখবেন, ঠিক আছে? এই ডেরিভেশনটা সবাই মনে রাখবেন, এবং এর পরবর্তীতে আপনারা যদি কখনো চাকরির ইন্টারভিউ দেন এই সেক্টরে, আপনাদের অনেক কাজে আসবে। তো এখন আমরা আজকে যে জিনিসটা পড়বো সেটা হলো যে পাওয়ার সিগন্যাল কাকে বলে আর এনার্জি সিগন্যাল কাকে বলে। তো প্রথমে আমরা আসি হলো গিয়ে এনার্জি সিগন্যাল কাকে বলে। কোন একটা সিগন্যাল এনার্জি সিগন্যাল হওয়ার শর্ত হলো গিয়ে, 1 নম্বর, এটার এনার্জি হইতে হবে ফাইনাইট, এটার এনার্জি হইতে হবে ইনফিনিটির থেকে ছোট, এবং এটার পাওয়ার হইতে হবে 0। এটা হলো গিয়ে কোন একটা সিগন্যাল এনার্জি সিগন্যাল হওয়ার শর্ত। আর পাওয়ার সিগন্যাল হওয়ার শর্ত হলো গিয়ে এটার পাওয়ার হবে হলো গিয়ে ইনফিনিটির থেকে ছোট, কিন্তু এনার্জি হবে ইনফিনিটি। বুঝতে পারছেন? এটা হলো কি এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যাল হওয়ার শর্ত। তো আপনাদের এই জিনিসটা ফার্স্টে দেখে অদ্ভুত লাগতে পারে যে এরকম কেন আর এরকম কেন। আমি চেষ্টা করব একটু বুঝিয়ে দেওয়ার জন্য যে আপনাদের এরকম কেন আর এরকম কেন। ফার্স্টে মনে করেন একটা এনার্জি সিগন্যালের কথা চিন্তা করি। এই জিনিসটা হলো কি একটা এনার্জি সিগন্যাল, এটা আমি আগের থেকে আপনাদেরকে বলে দিলাম। তাহলে চলেন আমরা দেখি এই জিনিসটা কিভাবে এনার্জি সিগন্যাল আমরা প্রমাণ করি, ঠিক আছে? তো এনার্জি সিগন্যাল যদি হইতে হয়, আমাদের এখানে কি বলা আছে, এনার্জি সিগন্যাল যদি হইতে হয় আমার এনার্জি হইতে হবে লেস দেন ইনফিনিটি আর পাওয়ার হইতে হবে 0, তাই না? তাহলে আমরা এখন এনার্জির ইকুয়েশনটা দেখি। এনার্জির ইকুয়েশনটা কারো মনে আছে? জি স্যার। বলেন। পিটি স্যার, পিটি, পাওয়ার হ্যাঁ ইনটু টি। পিটি, ঠিক আছে। পিটির জায়গায় আমি এখানে এক্সটি লিখলাম, ঠিক আছে? পিটির জায়গায় আমি এক্সটি লিখলাম, এটা স্কয়ার ছিল তাই না? জি স্যার, মনে ডিটি। আছে স্কয়ার ডিটি। তাহলে এখন আমরা এখানে লিমিটটা চেঞ্জ করি, মনে করি এটা 2 এটা 0, ঠিক আছে, ধরলাম। তাহলে আমরা এখন লিমিটটা চেঞ্জ করে লিখতে পারি 0 থেকে 2, কারণ মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা যতই হিসাব করি আমরা ভ্যালু যে শুধু পাবো 0 আর 2 এর মধ্যে, আর বাকি কোনো জায়গায় কোনো ভ্যালু থাকবে না, যেহেতু এটা একটা অ্যাপিরিয়ডিক সিগন্যাল, তাই না? এটার আর কোথাও কোনো ভ্যালু নাই, শুধু এতটুকু জায়গায় যতটুকু আমরা দেখতেছি অতটুকু জায়গাতে এটার ভ্যালু আছে। এই জন্য আমরা এটা লিমিটটা চেঞ্জ করে 0 থেকে 2 লিখতে পারতেছি। এটা বুঝছেন সবাই? জি স্যার। জি স্যার। এই 0 থেকে 2 তে x এর ভ্যালু কত বলে দেওয়া আছে, a নট বলে দেওয়া আছে না, a নট। তাহলে এখন আমরা যদি এই জিনিসটাকে যদি ইন্টিগ্রেশন করি আমরা কি পাবো, a নট স্কয়ারটা আমার সামনে চলে আসবে, আর t এর ভ্যালু একবার বসাবো হলে কি 0, একবার বসাবো 2, তাহলে আমার আসবে হলে কি 2 a নট স্কয়ার। বুঝছি সবাই? এই জিনিসটা তো অবশ্যই লেস দেন ইনফিনিটি, তাই না? তাহলে এনার্জি সিগন্যাল হওয়ার প্রথম শর্তটা কি, লেস দেন ইনফিনিটি ফুলফিল করছে, তাই না? জি স্যার। এখন তাহলে চলেন দেখি পাওয়ার সিগন্যালটা কি করে। তাহলে পাওয়ার সিগন্যাল সে পাওয়ার সমান সমান আমরা কি দেখছি যে 1/t গুণ এনার্জি যেটা আছে, তাই না? এনার্জি বাই টাইম, আর এখানে একটা লিমিট ছিল, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি। এটাই তো দেখছিলাম, তাই না? দেখেন জি স্যার, 1/t আর e এর যে ইকুয়েশনটা, সেটা, হ্যাঁ জি e/t। এখন দেখেন আমরা উই গেঞ্জাম লিখলাম না, আর -t/2 +t/2 আর লিখলাম না, কারণ লেখার কোনো পয়েন্ট নেই। কেন পয়েন্ট নেই? আপনি যদি এখানে t এর ভ্যালুটা যদি ইনফিনিটি বসায় দেন আর e এর যদি একটা ফাইনাইট ভ্যালু থাকে, এটার মান অবশ্যই 0 আসবে। e কে আপনি e এর যেহেতু একটা ফাইনাইট ভ্যালু আপনার চলেই আসছে এখানে,
ই এর যেহেতু একটা ফাইনাইট ভ্যালু চলে আসছে, এটাকে আপনি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করেন, এটার ভ্যালু অবশ্যই 0 আসবে। আমরা যে কোনো ফাইনাইট নাম্বারকে যদি ইনফিনিটি দিয়ে ভাগ করি, ওটার ফলাফল আমরা পাই 0। এটা সবাই জানেন না? জি স্যার। এটা কেন, মানে এই জিনিসটার কনসেপ্টটা বুঝেন, এই জিনিসটা কেন? যেমন মনে করেন আপনার কাছে কোনো একটা সার্টেন একটা জিনিস আছে, সেই জিনিসটা আপনাকে অনেক বড় একটা পপুলেশনের মধ্যে দিতে হবে। যেমন মনে করেন স্যার হ্যাঁ বলেন। স্যার এখানেও আমরা 1 কে 0 দিয়ে ভাগ করলে ইনফিনিটি পাই, তাহলে ওই সেমই তো কথা, মানে ইকুয়েশনটা সেমই তো আসে যে কি 1/∞ সমান 0 হবে। হ্যাঁ 1/∞ সমান সমান 0 হবে, কিন্তু ইটা যদি আপনার ফাইনাইট ভ্যালু না হইতো, একটা জিনিস চিন্তা করেন, ইটা যদি ফাইনাইট ভ্যালু না হইতো তাহলে কিন্তু এটার রেজাল্ট 0 হইতো না। ইটা যদি ফাইনাইট না হইতো এটার রেজাল্ট কি 0 হইতো? ইটা যদি ইনফিনিটি হইতো তাহলে কি হইতো? তাহলে স্যার 1 হতো। ইনফিনিটি ভাগ ইনফিনিটি কি 1? কাটাকাটি যায়। না না না, ইনফিনিটি ইনফিনিটি কাটাকাটি যায় না। ইনফিনিটি ভাগ ইনফিনিটি হলে আনডিফাইন্ড। ইনফিনিটি ভাগ ইনফিনিটির মান কেউ জানে না, এটা আনডিফাইন্ড। বুঝতে পারছেন? কিন্তু ই এর ভ্যালু যদি ফাইনাইট হয়, ফাইনাইট যে কোনো কিছুকে আপনি যদি ইনফিনিটিতে ভাগ করেন ওটা হবে ইনফাইনাইট। এর উদাহরণ কি, যেমন মনে করেন আপনার কাছে একটা কমলা লেবু আছে, ঠিক আছে? একটা মাত্র কমলা লেবু আছে আপনার কাছে। এখন আমি আপনাকে একটা দায়িত্ব দিলাম যে এই একটা কমলা লেবুকে বাংলাদেশের যতগুলা মানুষ আছে সবগুলা মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দাও। বাংলাদেশে টোটাল মানুষ আছে ধরেন 18 কোটি। 18 কোটি মানুষের মধ্যে আমি একটা কমলা ভাগ করে দিতে বলছি। প্রত্যেক মানুষ কয়টা করে কমলা পাবে? স্যার অনেক ক্ষুদ্র স্যার, যেটা জিরোই বলা চলে স্যার, মানে একেবারে জিরো স্যার আর কি। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখেন। তাহলে মনে করেন তাহলে এই সিগন্যালটার একটা পাওয়ার এনার্জি আছে, ঠিক আছে? এই সিগন্যালটার একটা সার্টেন একটা এনার্জি আছে। মনে করেন এনার্জির একক কি? এনার্জির একক জুল না? কাজের একক কি? জুল। জুল স্যার। জুল, এনার্জির একক জুল। মনে করলাম এখানে 5 জুল পরিমাণ এনার্জি আছে, জাস্ট আলোচনার খাতিরে ধরলাম যে এখানে 5 জুল পরিমাণ এনার্জি আছে, ঠিক আছে? আমি এখন আপনারা দায়িত্ব দিলাম এই 5 জুল পরিমাণ এনার্জিটাকে -ইনফিনিটি থেকে ইনফিনিটিতে সমান ভাগে ভাগ করে দাও। তাহলে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্সে এভারেজ ভ্যালু কত হবে? বলেন তো, কেউ কি ঘুমাইতেছে? কে ঘুমায়? দেখি চুপ করে থাকেন সবাই। এরকম হচ্ছে অনেকক্ষণ যাবত। মাসুদ ঘুমাচ্ছে, এই জন্য শব্দ হচ্ছে। বুঝতেছেন না আপনারা? ঘুমাইতেছে। 57 মাসুদ। আচ্ছা কেমন শব্দ হচ্ছে? ঘুম পাড়াই দিই, ঠিক আছে? আর শব্দ হবে না। আমি বুঝিনি আসলে, আমার কাছে ব্যাং ট্যাং নাকি, বুঝি না মাসুদ ঘুমাচ্ছে। আচ্ছা যেটাই হোক, তাহলে বলেন 5 জুল পরিমাণ এনার্জিকে আমি যদি -ইনফিনিটি থেকে +ইনফিনিটিতে আপনাদেরকে ছড়াই দিতে বলি, তাহলে প্রত্যেক সময়ে আমাদের এভারেজ ভ্যালু কত থাকবে এনার্জির? স্যার টাইমের অ্যাক্রসে স্যার ওই যে ভ্যালুটা পাবো স্যার সেটা করতে হবে কত স্যার। হইতে পারে? আপনি মনে মানে করেন 5 লিমিট জুল, অনুযায়ী 5 গড় জুল করতে আছে, হবে 5 জুলকে আপনি -ইনফিনিটি থেকে +ইনফিনিটিতে ভাগ করে দিয়েছেন। আপনি যত বড় সংখ্যা কল্পনা করতে পারেন তত বড় সংখ্যা কল্পনা করেন, করে 5 জুলকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করেন, ফলাফল কি আসবে? ইনফিনিটি 0 আসবে। কারণ প্রত্যেকটা ভাগ এত ক্ষুদ্র হবে। 5 জুলকে আপনি যদি ইনফিনিটি থেকে ইনফিনিটিতে ভাগ করে দেন, প্রত্যেকটা ঘরের মান এত ছোট হবে যেটা আপনি খালি চোখে দেখতেও পারবেন না। তাহলে এটা অলমোস্ট 0ই আসবে। বুঝতে পারছেন? এই জন্য কোনো একটা সিস্টেমের এনার্জি যদি ফাইনাইট হয়, এটার এভারেজ পাওয়ার জেনারেলি 0 হয়। তখন আমরা ওই জিনিসটাকে বলি এটা একটা এনার্জি সিগন্যাল। বুঝতে পারছেন যে এনার্জি ফাইনাইট হলে কেন পাওয়ার 0 হবে? ওই বুঝতে পারছি স্যার। কমলা লেবুর উদাহরণটা মনে রাখবেন কমলা সবসময়। লেবুর মতো, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক এটা আছে। সম্ভব আর না। পাওয়ার সিগন্যালটাকে আমরা এখন দেখবো। পাওয়ার সিগন্যালটা দেখেন, এটার সঙ্গে এনার্জি সিগন্যালের একটা মিল আছে যে পাওয়ারটা ফাইনাইট হবে, কিন্তু এখন এনার্জিটা হয়ে যাবে ইনফিনিটি। ওই যে একটু আগে বললাম না যে ইনফিনিটি ভাগ ইনফিনিটি সমান সমান কি? এই জিনিসটা এখন খেয়াল করেন, এই জিনিসটা আমরা এখন শিখবো যে পাওয়ার হবে ফাইনাইটের থেকে ছোট কিন্তু এনার্জি হবে ইনফিনিটি। এই জিনিসটা কেমনে? যেমন দেখেন আমি একটা এনার্জি সিগন্যাল আঁকি, পাওয়ার সিগন্যাল আঁকি। পাওয়ার সিগন্যাল জেনারেলি মনে রাখবেন একটা জিনিস, এটা ভাইভাতে জিজ্ঞেস করে চাকরির ইন্টারভিউতে, যে পাওয়ার সিগন্যাল যেগুলো থাকে পাওয়ার সিগন্যালগুলো জেনারেলি আপনার হয় হলে গিয়ে পিরিয়ডিক সিগন্যাল। সব পিরিয়ডিক সিগন্যালই আপনার পাওয়ার সিগন্যাল, কিন্তু সব পাওয়ার সিগন্যাল আবার পিরিয়ডিক সিগন্যাল না। বুঝতে পারছেন? মানে সব পিরিয়ডিক সিগন্যালই পাওয়ার সিগন্যাল, কিন্তু সব পাওয়ার সিগন্যাল পিরিয়ডিক না।
তো জেনারেলি কোনো একটা পিরিয়ডিক সিগন্যাল যদি দেওয়া থাকে তা আপনি ধরেই নিতে পারেন যে এটা একটা পাওয়ার সিগন্যাল। তো ধরলাম যে এরকম একটা পিরিয়ডিক সিগন্যাল দেওয়া আছে, পিরিয়ডিক সিগন্যালের আগের মতনই এ নট অ্যামপ্লিটিউড, এখানে এক্স টি, এখানে হলে গিয়ে আপনার টি, ঠিক আছে, আর এটার পিরিয়ডটা আমরা ধরলাম টি নট। দেখা যেতেছে এখানে একটা পিরিয়ড কমপ্লিট হয়েছে। তাহলে এখন চলেন ফার্স্টে আমরা এই জিনিসটার পাওয়ার হিসাব করি। তা পাওয়ার যদি আমরা হিসাব করি, এভারেজ পাওয়ারের যে সূত্রটা ছিল, সূত্রটা হলে গিয়ে লিমিট টি টেন্ডস টু ইনফিনিটি 1/t, এখানে হলে গিয়ে মাইনাস t/2 থেকে প্লাস t/2 আপনার xt হোল স্কয়ার dt, ঠিক আছে না? তাহলে আমরা এখানে এটা এখানে রাখি, লিমিট t টেন্ডস টু ইনফিনিটি 1/t 1/t এর জায়গাতেই রাখি। এখন দেখেন মাইনাস t/2 থেকে প্লাস t/2 কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ রাখতে পারি যে এতটুকু, যে 0 থেকে t0/2, আর একটা রাখতে পারি যে t02 থেকে t0। এই পিরিয়ডটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে এতটুকুতে আমরা ভ্যালু পাবো, এইটুকুতে আর কিন্তু ভ্যালু পাবো না। আমার কথাটা বুঝতে পারছেন? যে মনে করেন এই সিগন্যালটাকে আমি আমরা পিছনের দিকে আঁকলাম, পিছনের দিকে আঁকলে কি আসবে? এরকম আসবে। তা আমরা এখন হিসাব করতেছি কোথার থেকে, মাইনাস t0/2 থেকে আপনার প্লাস t0/2 পর্যন্ত, ঠিক আছে? বুঝতে পারছেন? তাহলে আমাদের ভ্যালু থাকবে কোথা পর্যন্ত? শুধুমাত্র 0 থেকে t0/2 পর্যন্তই আমরা ভ্যালু থাকবে। এরপরে কি আর কোনো ভ্যালু থাকবে? এই সাইডে কি কোনো ভ্যালু থাকবে? দেখেন তো একটু বুঝ আসে নাকি? যদি না বুঝেন আমারে কোশ্চেন করেন। এটা লিমিটটা কি লিখতে পারবো আমরা? কেউ বলতে পারতেছেন না? 0 থেকে t0/2 স্যার। 0 থেকে t0/2, ঠিক বলছেন। 0 থেকে t0/2 আর 0 থেকে t0/2 তে xt স্কয়ারের ভ্যালু কত? a0 স্কয়ার, তাই না? আবার লিখলাম লিমিট t টেন্ডস টু ইনফিনিটি t0, সরি t0 টেন্ডস টু ইনফিনিটি 1/t0। এখন এই জিনিসটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশনের ফলাফলটা আসবে হলো কি a0 স্কয়ার, আর ভিতরে থাকবে হলো কি শুধুমাত্র t0/2, কারণ 0 বসালে তো 0ই চলে আসবে, তাই না? এখন দেখেন এই t0 আর এই t0 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। কাটাকাটি চলে গেলে তাহলে শেষ পর্যন্ত কি থাকবে? শুধু a0 স্কয়ার বাই 2। আর লিমিট বসানোর কি কোনো জায়গা আছে? আপনি t0 যে টেন্ডস টু ইনফিনিটি বসানোর জন্য তো t0 আর বাকি নেই। দেখছেন সবাই? বুঝছেন? এখন আপনারা আমরা একটা কোশ্চেন করতে পারেন যে আমাদের তো শর্ত ছিল আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পাওয়ারের এভারেজ করব, না করে শুধুমাত্র একটা পিরিয়ডে কেন এভারেজ করলাম? এই কোশ্চেনটা আসতে পারে না যে আমাদের শর্ত তো ছিল যে আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত পাওয়ারের হিসাব করলাম, কিন্তু সুন্দর একটা পিরিয়ডিক সিগন্যাল দেখে আমরা এটা শুধুমাত্র পিরিয়ডে করলাম। কেন করলাম? এভারেজ পাওয়ারটা শুধুমাত্র এক পিরিয়ডে কেন বের করলাম? স্যার পুরো সিগন্যাল তো পিরিয়ডিক, যার কারণে একটাই মান হবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তার মানে আমরা যদি একটা পিরিয়ডে যে এভারেজ পাবো, আমরা যদি আজীবন এভারেজ করি আমরা তো একই এভারেজই পাবো, তাই না? ঘুরে ফিরে ফলাফল একটা পিরিয়ডিক সিগন্যাল আপনি যত এভারেজ করেন, এক পিরিয়ডে যতটুকু এভারেজ আসবে পুরো আজীবন ধরে করলে তো একই এভারেজ রেজাল্ট আসবে, তাই না? এই জন্য আমরা শুধুমাত্র এক পিরিয়ডে করেই বুঝলাম যে এইটার পাওয়ারের একটা এভারেজ পাওয়ারের একটা ফাইনাইট ভ্যালু আছে। ফাইনাইট ভ্যালু যদি থাকে তখন আমরা এইটা পাওয়ার সিগন্যাল হওয়ার প্রথম শর্ত ফুলফিল করে ফেললো, তাই না? এখন 2 নম্বর শর্ত ফুলফিল করতে হবে। 2 নম্বর শর্তটা কি ছিল? এনার্জি হতে হবে ইনফিনিটি। এখন আমরা এনার্জির সঙ্গে পাওয়ারের সম্পর্ক কি রকম জানি? যে এনার্জি সমান সমান হলে গিয়ে পাওয়ার গুণ টাইম, এটাই তো জানি আমরা নাকি? জি স্যার। তাহলে এখন এখানে যদি আমি বলে দিই লিমিট t টেন্ডস টু ইনফিনিটি, যে একটু আগে যেমন বললাম t টেন্ডস টু ইনফিনিটি যদি হয়, তাহলে পাওয়ারের যদি এখন একটা ফাইনাইট ভ্যালু থাকে যে a0 স্কয়ার বাই 2 গুণ ইনফিনিটি, এটার ভ্যালু কত আসবে? ইনফিনিটি। এখন চলুন আমরা আবার কমলার উদাহরণটাতে যাই এখন আগের মতনই। যদি আপনার কাছে মনে করেন আপনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটা করে কমলা দিতেছেন, ঠিক আছে? একটা কমলা ইটসেলফ অনেক ছোট, কিন্তু আপনি প্রত্যেকটা মানুষকে একটা করে কমলা দিতেছেন। এখন আমি আপনাকে বললাম যে সবাইকে তুমি একটা করে এভারেজে একটা করে কমলা দিছো, এখন আমাকে হিসাব করে বলো টোটাল কয়টা কমলা দিছো?
এখন মনে করেন আপনাকে আনুমানিক 18 থেকে 19 কোটি কমলা গুনতে হবে, কয়দিন সময় লাগবে আপনার গুনতে? সবগুলো কমলা আপনার সামনে স্যার এসে দিলে কম্বলের হিসাব মতো গরমিল হয়ে যাবে। সম্ভব না। এটা 18 কোটি 19 কোটি কমলা গুনে শেষ করা আপনার পক্ষে সম্ভব না। এটা বলতে পারেন এক অর্থে অসীম। বুঝতে পারছেন আমার কথাটা? তো এরকমই আপনি যখন এভারেজ একটা ভ্যালু যখন আপনার পাওয়ারে থাকবে, তো কিন্তু এই জিনিসটাকে আপনি যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যোগ করেন, প্রত্যেকটা পয়েন্টে আপনি যত এভারেজ পাওয়ার পাইছেন সবগুলো এভারেজ পাওয়ারকে আপনি যদি এক একটা করেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এনার্জির যে ভ্যালুটা পাবেন এই ভ্যালুটা অলমোস্ট ইনফিনিটি হবে না? অলমোস্ট কি, অবশ্যই ইনফিনিটি হবে। মানে এখানে একটা ফাইনাইট ভ্যালু আছে, এখানে একটা ফাইনাইট ভ্যালু আছে, এখানে একটা স্যার ফাইনাইট একটা ভ্যালু ভ্যালু আছে। ইনফাইনাইট হলে তো সবগুলো তো ইনফাইনাইট হবে স্যার, এটা তো স্যার না না, একটা ইনফাইনাইটের ভ্যালু সঙ্গে কিন্তু যোগ করলে ফাইনাইট। বা গুণ করলে তো না না না, ইনফাইনাইটই হবে আপনি স্যার আর কি। মনে হয় ভুল বুঝতেছেন। একটা ভ্যালু কিন্তু ফাইনাইট, মানে এই পয়েন্টে যে এভারেজ পাওয়ার না সেটা স্যার কিন্তু ওইটা ফাইনাইট। বলিনি স্যার, আমি তাহলে আসলে স্যার ওই এনার্জির কথাটা বলছি স্যার, মানে পাওয়ারের 2 নম্বর যে শর্ত ছিল এনার্জি ইনফাইনাইট স্যার, ওইটার কথা বলছিলাম আর কি। এই পয়েন্টে এতটুকু জায়গাতে কিন্তু এনার্জিটা ইনফাইনাইট না। আপনি যদি এতটুকু জায়গার এনার্জি বের করেন, এনার্জিটা কিন্তু আপনি ফাইনাইট ভ্যালুই পাবেন। একটু আগে আমরা বের করলাম না এতটুকু জায়গার এনার্জি, এতটুকু জায়গার এনার্জি যদি বের করেন এনার্জিটা কিন্তু ফাইনাইটই হবে। কিন্তু আপনি যদি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো এরকম রেক্টেঙ্গেল আছে সবগুলোকে যদি যোগ করেন তখন আপনার ভ্যালুটা হয়ে যাবে ইনফাইনাইট। বুঝতে পারছেন? মানে ওভার দ্য টাইম আপনি যদি অ্যাকুমুলেট করেন তখন আপনার ভ্যালুটা চলে আসবে ইনফিনিটি। তখন আমরা ওই জিনিসটাকে বলবো যে এটা একটা পাওয়ার সিগন্যাল। এখন এত কিছু এত পেঁচাল পাওয়ার উদ্দেশ্য হলো কি এটাই, আমাকে একটা জিনিস বলেন যে আপনার এনার্জি সিগন্যাল নাকি পাওয়ার সিগন্যাল কোনটার ফুরিয়ার ট্রান্সফরমেশন করা পসিবল? কোন জিনিসটা ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে হবে? স্যার এনার্জি সিগন্যালের। এনার্জি সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে হবে। পাওয়ার সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফরমেশন করলে আসবে ইনফিনিটি, তাই না? জি স্যার। এই জিনিসটা আপনারা একটু বাসায় চিন্তা করবেন, ঠিক আছে? এটা অবশ্যই আপনাদের ভাইবাতে থাকবে। আমি নেক্সট ক্লাসে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে লাপ্লাস এবং ফুরিয়ারের সঙ্গে এই এনার্জি সিগন্যাল আর পাওয়ার সিগন্যালের কাপঝোপটা কি। এই জিনিসটা এতক্ষণ ধরে পেঁচাল পাওয়ার উদ্দেশ্য হলো কি এটাই, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা যে জিনিসটা শিখলাম যে লাপ্লাস ট্রান্সফরমেশনটা কি, লাপ্লাস ট্রান্সফরমেশনের সঙ্গে ফুরিয়ার ট্রান্সফরমেশনের সম্পর্কটা কি, লাপ্লাস প্লেনটা কোথায় থাকে, এস প্লেনটা কোথায় থাকে এবং রিজিয়ন অফ কনভার্জেন্স কোথায় থাকে। এটার সাথে সাথে আমরা দেখলাম যে পাওয়ার সিগন্যাল কাকে বলে, এনার্জি সিগন্যাল কাকে বলে এবং পাওয়ার সিগন্যাল এনার্জি সিগন্যাল হওয়ার ক্রাইটেরিয়া গুলা কি কি। বুঝতে পারছেন? অনেক কিছু কিন্তু মানে অনেক ছোট মনে হতে পারে কিন্তু এখানে কিন্তু আসলে অনেক কিছু আছে পড়ার মতো। তা নেক্সট ক্লাসের আগে আমি আপনাদেরকে কিসের দিব, আপনাদের নেক্সট ক্লাস টেস্টটা নিব হলে কি ইসের উপরে লাপ্লাস ট্রান্সফরমেশন আর ফুরিয়ার ট্রান্সফরমেশনের উপরে। তাহলে আমি আপনাদেরকে লাপ্লাস ট্রান্সফরমেশন আর ফুরিয়ার ট্রান্সফরমেশনের কতগুলো অঙ্ক এবং সূত্র পিডিএফ আকারে আপলোড করে দিব। ওখান স্যার থেকে আরেকটা আপনারা কথা ছিল স্যার, বলেন। স্যার যে আপনি আমাদের যে বইটা দিয়েছেন স্যার সুলাইমানের, স্যার আমারই প্রবলেম হচ্ছে কিনা জানি না স্যার, স্যার বইটার পিডিএফটা আসলে খুবই ভারী স্যার। আমি একদিন 1 ঘন্টা সময় দিয়েছি স্যার, অনেকক্ষণ পরে একটা পেজ ওপেন হয়েছে, নেক্সট পেজে বুঝতে পারছি যখনই গেছি এটা তখনই আবার স্ক্যান তো এজন্য PDF আমি কি কম্প্রেস করে দিব, হালকা করে দিব? স্যার হালকা করে দিলে মনে হয় একটু ভালো হয় স্যার, আসলে আচ্ছা ঠিক পেজটা আছে, অনেক আমি ভারী আমি করছে আমি স্যার। হালকা করে দিব তাহলে। ঠিক আছে ঠিক আছে, অনেক স্যার বড় আরেকটা কাজ কর 30 স্যার মিনিট। স্যার আমার একটা কোশ্চেন আছে বলেন। স্যার। যে বললেন পাওয়ার সকল পিরিয়ডিক সিগন্যাল পাওয়ার সিগন্যাল, হ্যাঁ আর সকল পাওয়ার সিগন্যাল কিন্তু পিরিয়ডিক সিগন্যাল না, মানে এটা হ্যাঁ। একটা এক্সাম্পল যদি দিতেন তাহলে আমার ক্লিয়ার হতো। এটার এক্সাম্পলটা আমার এখন মনে নেই, আমি এটা আপনাকে নেক্সট ক্লাসে দেখাই। আচ্ছা ঠিক আছে, আমি এটা বের মানে করে আমার আপনাকে নেক্সট মাথায় ক্লাসে তখন দেখাবো। ঘুরতেছে এটা, মানে চিন্তা জেনারেলি করতেছি। আমরা যত পিরিয়ডিক সিগন্যালেরই আপনার পাওয়ারটা বের করতে যান আপনি দেখবেন যে এটার পাওয়ারটা একটা ফাইনাইট আসবে, কারণ এই একটা পিরিয়ডের আপনার পাওয়ার ফাইনাইট, তো এজন্য আপনি দেখা যাবে যে এভারেজ পাওয়ারটা সব জায়গায় ফাইনাইট আসবে। ওখান থেকে আমি জানি যে সকল পিরিয়ডিক সিগন্যালই আপনার পাওয়ার সিগন্যাল, কিন্তু সকল পিরিয়ডিক সিগন্যাল সকল পাওয়ার সিগন্যাল কেন পিরিয়ডিক না এই জিনিসটা আমি জানি না। এটা আমি অঙ্কটা বের করে আমি আপনারা তারপর নেক্সট ক্লাসে দেখাবো। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? স্যার আমাদের স্লাইডটা মানে একটু তাড়াতাড়ি দিলে আমরা একটু প্র্যাকটিস বা আচ্ছা নিজেরা একটু ঠিক আছে করতে পারবো। ঠিক আছে। স্যার হ্যাঁ ক্লাস আরেকদিন টেস্টটা কিভাবে হবে? ক্লাস টেস্টটা দিব হলে গুগল ক্লাসরুমে আপনারা কোশ্চেনটা পাইলে ওখান থেকে অঙ্কগুলো করে ছবি তুলে পাঠিয়ে দেবেন, এটাই।
মানে 1 ঘন্টা সময় দিব, 1 ঘন্টার মধ্যে ছবি তুলে দিয়ে দিবেন। গুগল ফর্মে দিব না, কারণ স্টুডেন্টরা আমরা বলতেছে যে গুগল ফর্মে অনেক ঝামেলা হয়, ডিসকানেক্টেড হয়ে গেলে আনসার চলে যায়, তারপরে হলে গিয়ে গুগল স্যার। ফর্মে ঢুকে আনসার দিলে আসে না। তো আপনাদের ক্লাস টেস্টটা জাস্ট টাইম বাউন্ড থাকবে, মানে আপনারা করবেন, করে আপনাদেরকে 5 মিনিট সময় দেব পিডিএফ করার, পিডিএফ করে আপলোড করে দিবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কারণ অনেকেই তো দূর দূরান্তে থাকে, ফর্মটা দেওয়াটা ঠিক না আসলে আমার কাছে মনে হয়। তাহলে আমাদের সুবিধার্থে স্যার আপনি যখন স্যার আমাদের লিংকটা দিবেন সেই সময় যদি একটু দিয়ে দিতেন স্যার, হয়তো স্যার আমরা 2-4-10 মিনিট সময় একটু বেশি পাইতাম। আচ্ছা ঠিক আছে, আমি লিংকটা তো দিব না, লিংকটা শিডিউল করা থাকবে, অটোমেটিক আপনাদের কাছে চলে যাবে। আমি তাহলে 10 মিনিট বা 15 মিনিট সময় বাড়ায় দিব আপনাদের। জি স্যার। স্যার ভিডিওটা একটু আপলোড দিন স্যার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার আরেকটা ঠিক আছে, কথা ছিল হ্যাঁ, স্যার। বলেন বলেন। স্যার আমাদের তো স্যার পরীক্ষা তো খুব নিকটে স্যার, আমাদের মানে সাজেশন গুলো একটু যদি স্যার শর্ট করে দিতেন তাহলে সুবিধা হতো স্যার। সাজেশন বলতে আপনি কি বুঝাচ্ছেন? সাজেশন বলতে স্যার আপনি যে এই শীট গুলো দিবেন স্যার, এই যে সব ক্লাসে যদি দেন স্যার একটু, আমাদের তো এখানে 3টা ক্লাস হলো স্যার মিডের পরে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আমি। ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করি। আপনারা ভালো ঠিক আছে। থাকেন তাহলে। আসসালামু আলাইকুম।